আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের লেকচার নাম্বার 7-এ। সো লেকচার নাম্বার 6-এ আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণার জন্য এই গতিশক্তি আর বিভব শক্তির রাশিমালাগুলো আমরা প্রতিপাদন করছি, সূত্রগুলা দেখছি এবং সেই সূত্রগুলা সংক্রান্ত কিছু গ্রাফও আমরা দেখছি। সো আজকের ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বিভব শক্তি এবং গতি শক্তি রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমরা সলভ করতে যাচ্ছি। সো চলেন আমরা শুরু করি। আশা করি সূত্রগুলা একটু দেখা আছে, ঝালাই করা আছে লেকচার নাম্বার 6 এর। সো শুরুতে কয়েকটা এমসিকিউ আছে, কিছু বোর্ড কোশ্চেন্স আছে, এরপরে আমরা বইয়ের অনুশীলনী উদাহরণের কিছু ম্যাথ হচ্ছে সলভ করব। সো শুরুতে যেটা বলছে, সরল দোলগতি সম্পন্ন একটা কণার কি দেওয়া আছে, সরণের একটা সমীকরণ দেওয়া আছে y ইকুয়ালস টু √3 sin 2 pi t। দ্যাট মিনস এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে বিস্তারের ভ্যালু কত, বিস্তারের ভ্যালু হচ্ছে √3 মিটার। ওমেগার ভ্যালু, টি এর ভ্যালু, এফ এর ভ্যালু সবই বের করা যায়, দেখি লাগবে কিনা। আপনাকে বলছে 1 মিটার দূরে কণার, তাহলে এইটা ধরে নিলাম হচ্ছে ওয়াই এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 মিটার। সো 1 মিটার দূরে গতি শক্তি এবং বিভব শক্তির অনুপাত কত হবে। তাহলে আমি যদি গতি শক্তি এবং বিভব শক্তির অনুপাত বের করতে চাই, তাহলে গতি শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হাফ কে ওয়াই স্কোয়ার। সো হাফ কে কেটে দিলাম, এ স্কোয়ার। সো এ স্কোয়ারের মান হবে হচ্ছে √3 স্কোয়ার, তার মানে 3 মাইনাস 1 স্কোয়ার মানে 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মানে 1। দ্যাট মিনস আসতেছে হচ্ছে 2/1। দ্যাট মিনস আসবে হচ্ছে 2:1। গতিশক্তি আর বিভব শক্তির অনুপাতটা কত, গতিশক্তি আর বিভব শক্তির অনুপাতটা হচ্ছে 2:1। আশা করি বুঝতে পারছেন। সো এই ধরনের গতিশক্তি বিভব শক্তি রিলেটেড এমসিকিউ যদি আসতে চায়, এরকম ছোটখাটো এমসিকিউ পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে আরো একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, এটাও বোর্ড কোশ্চেন। কি বলছে, সরল ছন্দিত গতিতে দোলনরত একটি কণার সর্বোচ্চ বেগ 15 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে ভি ম্যাক্স দেওয়া আছে। তো ভি ম্যাক্স সমান আমরা কি জানি, ওমেগা এ। তো এই ওমেগা এ সমান কত, ওমেগা এ সমান হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড এবং সর্বোচ্চ ত্বরণের মান হচ্ছে 30। তাহলে এ ম্যাক্স আমরা মডিউলাস ভ্যালুটাই লিখতেছি, এ ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ, এইটার ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দোলনরত কণার জন্য বেশ কয়েকটা ডেটা দেওয়া আছে। তো প্রথমে বিস্তারের কথা বলছে, সো বিস্তার আমাদের লাগবে। সো আমরা যদি এ ম্যাক্স কে ভি ম্যাক্স দিয়ে ভাগ করে দেই, তাহলে ওমেগা এ কাটা চলে যাবে, থাকবে হচ্ছে ওমেগা। তো ওমেগার ভ্যালু আসবে হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। খুব ভালো কথা। এখন খেয়াল করেন, ওমেগার মান আমাদের আবার কোথাও চায় নাই, কিন্তু আমাদের চাইছে হচ্ছে বিস্তারের মান। তো বিস্তারের মানটা এইখান থেকে খেয়াল করো, ওমেগা এ সমান হচ্ছে 15। তো ওমেগা এ সমান হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড, তাইলে বিস্তারের ভ্যালু আসবে 15/2, দ্যাট মিনস হচ্ছে 7.5 সেন্টিমিটার। তাহলে বিস্তারের ভ্যালু 7.5 সেন্টিমিটার, প্রথমটা আমাদের ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ বিস্তারে গতি শক্তি শূন্য। সর্বোচ্চ বিস্তার বলার কিছু নাই আসলে, কারণ বিস্তার মানেই এটা সর্বোচ্চ সরণ। সো বিস্তারে গেলে গতিশক্তির ভ্যালু শূন্য হয়, এইটাও ঠিক আছে। সাম্যাবস্থানে বিভব শক্তি সর্বোচ্চ, এটা একটু কেমন হয়ে গেল না, সাম্যাবস্থানে বেসিক্যালি গতি শক্তি সর্বোচ্চ হবে। সাম্যাবস্থা তো মানে তার একদম জিরো পজিশন। সো জিরো পজিশনে তো আসলে কোনো পটেনশিয়াল এনার্জি নাই। সো সাম্যাবস্থানে বিভব শক্তির মান বেসিক্যালি শূন্য। সাম্যাবস্থানে বিভব শক্তির মান শূন্য, তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 এবং 2। আমার কারেক্ট অপশন হবে হচ্ছে 1 ও 2। আশা করি বুঝতে পারছি, কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 2। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, সরল দোলগতি সম্পন্ন একটি কণার সরণ y ইকুয়ালস, এটি কি √4?
√4 sin 4πt। সো √4 লেখার কি দরকার, y ইকুয়ালস টু তো আমি 2 sin 4πt লিখতে পারি, তাই না? দ্যাট মিনস আমার বিস্তারের ভ্যালু কত? বিস্তারের ভ্যালু হচ্ছে 2 মিটার। আচ্ছা, বিস্তারের ভ্যালু 2 মিটার। কি বলছে? সাম্যাবস্থান থেকে 2 মিটার দূরে। এটা কি দেজাভু হচ্ছে নাকি? সাম্যাবস্থান থেকে 2 মিটার দূরে, তার মানে বিস্তারে, বিস্তারেই আমাকে বাইর করতে বলছে। তো বিস্তারে বলছে গতিশক্তি সর্বোচ্চ। বিস্তারে গেলে সাম্যাবস্থান থেকে 2 মিটার দূরে বিস্তার, তো বিস্তারে তো গতিশক্তির মান সর্বোচ্চ না, ভুল কথা। বিস্তারে বলছে বিভব শক্তি সর্বোচ্চ, হ্যাঁ এটা ঠিক আছে। বিস্তারে বিভব শক্তি সর্বোচ্চ এবং মোট শক্তি সমান বিভব শক্তি, হ্যাঁ এটাও ঠিক আছে। মোট শক্তি সমান বিভব শক্তি। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 এবং 3। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 এবং 3। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 ও 3। ওকে ফাইন। সো আমরা কয়েকটা এমসিকিউ সলভ করলাম। এইবারে চলেন দু একটা সৃজনশীল কোশ্চেন্স আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, কি বলছে? একটি স্প্রিং 2 সেন্টিমিটার সংকোচনের ফলে 2 সেন্টিমিটার সংকোচনের ফলে স্প্রিংটির বিভব শক্তি হয় হচ্ছে ইউ। স্প্রিংটিকে 10 সেন্টিমিটার সংকোচন করলে, তার মানে আমি ধরে নিলাম y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। আমার পটেনশিয়াল এনার্জি 1 সমান কত? পটেনশিয়াল এনার্জি 1 সমান হচ্ছে ইউ। যদি আমার দ্বিতীয়বার সংকোচনের ভ্যালু যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে স্প্রিং এর বিভব শক্তি কত হবে? EP2 সমান কত হবে? এইটা হচ্ছে বের করতে বলছে। তো বুঝাই যাচ্ছে 5 দুগুণে 10, 5 স্কোয়ার মানে 25। তো অ্যান্সার ঠিক আছে, সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে EP2 ডিভাইডেড বাই EP1 সমান হচ্ছে হাফ কে y2 স্কোয়ার ডিভাইডেড বাই হাফ কে y1 স্কোয়ার। সো হাফ কে কাটা গেল, বা এইখান থেকে EP2 ডিভাইডেড বাই ইউ। প্রথম ক্ষেত্রে বিভব শক্তির মানটা ইউ, এইটা আমাকে কোশ্চেনে বলে দিছে, এটা আমাকে কোশ্চেনে বলে দিছে। আচ্ছা, y2 স্কোয়ার, y2 এর মান কত? y2 এর মান হচ্ছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই y1 মানে কত? y1 মানে হচ্ছে 2 স্কোয়ার, দ্যাট মিনস উপরে 100 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস কাটাকাটি করলে থাকবে 25, বা এইখান থেকে বলতে পারবো EP2 সমান সমান হচ্ছে 25 অফ ইউ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জির ভ্যালু কত? ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জির 25 গুণ, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার U1 কথাটা ভাল লাগলো না। এটা কোথেকে পাইছি আমরা? U1 কি? U1 তো দেওয়াই নাই, মানে U1 এর ভ্যালুই তো ইউ, তাই না? শুরুর যেই পটেনশিয়াল এনার্জি সেটার ভ্যালু ইউ দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখে ফেলি কি বলছে। সরল ছন্দিত স্পন্দনরত একটি কণার পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে 4 সেকেন্ড এবং বিস্তার দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তাহলে পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে 4 সেকেন্ড এবং বিস্তার দেওয়া আছে হচ্ছে 4 মিটার। খুব ভালো কথা। সাম্যাবস্থান অতিক্রম করার কত সময় পরে কণাটির শক্তির অর্ধেক স্থিতিশক্তি, বাকি অর্ধেক গতি শক্তি হবে? তার মানে আমাকে আসলে টাইমের ভ্যালুটা বের করতে বলছে সাম্যাবস্থান অতিক্রম করার পরে বলছে। কি বলছে? সাম্যাবস্থান অতিক্রম করার পরে। সো এই কেসে আমি যদি ধরে নেই যে আমার আদি দশা ডেল্টার ভ্যালু 0, তাইলে আমার জন্য হিসাব নিকাশটা সহজ হবে। সাম্যাবস্থান অতিক্রম করার পরে, সো আমি এখান থেকেই অবজারভেশন শুরু করি না কেন, যে আমি এই পজিশন থেকে অবজারভেশন শুরু করলাম, ঠিক আছে। তাইলে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি হচ্ছে যে ডেল্টার ভ্যালু 0। তাইলে যেই টাইমটা আমরা বের করব ওইটাই বেসিক্যালি আমার অ্যাকচুয়াল টাইমটা বুঝাবে, বা কত সময় পরে বিভব শক্তি আর গতিশক্তি সমান সেই রিডিংটা আমাকে হচ্ছে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এইখান থেকে খেয়াল করেন, আপনাকে তো বলছে কণাটির
শক্তির অর্ধেক স্থিতিশক্তি, বাকি অর্ধেক গতিশক্তি, তার মানে স্থিতিশক্তি আর গতিশক্তি এই দুইটার ভ্যালু সমান কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। তাইলে পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে কাইনেটিক এনার্জি, বা পটেনশিয়াল এনার্জি সমান আমরা কি জানি, হাফ কে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আবারও হাফকে বোথ সাইড থেকে কাটা চলে গেল, বা এইখান থেকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আসে হচ্ছে এ স্কোয়ার, সরি, তো টু ওয়াই স্কোয়ার সমান আসে হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা কি চাই, আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা চাই, বেসিক্যালি স্মরণের মান চাই। স্মরণের মান পেয়ে গেলে ওখান থেকে আমরা হচ্ছে সময়ের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে ওইখান থেকে যদি এখানে চলে আসি, বা ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারবো, ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে এ ডিভাইডেড বাই রুট ওভার টু। আশা করি বুঝতে পারছেন, টুটাকে নিচে নিয়ে গেছি, তারপর দুই পাশে বর্গমূল করে দিছি। আচ্ছা, বিস্তারের একটা মান আমাকে দিয়ে দেওয়া আছে 4 মিটার, বা এইখান থেকে y equals to হচ্ছে 4 মিটার ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 2 ইন্টু √2, দ্যাট মিনস 2 আসবে, বা এখান থেকে y সমান কত, y সমান সরাসরি লিখে দেওয়া যায় যে y ইকুয়ালস টু হচ্ছে 2√2 মিটার, খুবই সহজ। আর কারো যদি বুঝতে অসুবিধা হয়, y ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 মিটার, বা এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2√2 মিটার। তাহলে আমরা স্মরণের মানটা পেয়ে গেছি যে সাম্যাবস্থান থেকে কত দূরে বেসিক্যালি এই বিভব শক্তি আর গতিশক্তির মান সমান। এখন আপনাকে সাম্যাবস্থান থেকে দূরত্বের হিসাবটা বাইর করতে বলে নাই, সাম্যাবস্থান থেকে কত দূরে গেলে বিভব শক্তি আর গতিশক্তি সমান সেটা বাইর করতে বলে নাই, বাইর করতে বলছে কত সময় পরে, সাম্যাবস্থান অতিক্রম করার কত সময় পরে বিভব শক্তি আর গতিশক্তি সমান। সো এই জন্য আমরা শুরুই করছি, ধরেই নিচ্ছি হচ্ছে যে সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে, এই জন্য আদিদশার মান কত, আদিদশার মান হচ্ছে 0। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি y সমান কি, স্মরণের সমীকরণ কি, y সমান হচ্ছে a sin ওমেগা টি। y সমান কি, y সমান হচ্ছে a sin ওমেগা টি। সো y এর ভ্যালুটা তুমি কত পাইছো, y এর ভ্যালুটা তুমি পাইছো 2√2, বসাও। তাহলে এইখান থেকে যদি বসাই, y এর ভ্যালু হচ্ছে 2√2 সমান বিস্তারের ভ্যালু কত, বিস্তারের ভ্যালু হচ্ছে 4 sin ওমেগা টি, বা এইখান থেকে 2√2 ডিভাইডেড বাই 4, তার মানে 1/√2 থাকবে, 2√2 ডিভাইডেড বাই 4, এইটা সমান আসবে 1/√2, 1/√2 সমান হচ্ছে সাইন অফ ওমেগা টি। বা এখন আসেন 1/√2, দ্যাট মিনস এটার ভ্যালু আসবে 45 ডিগ্রি, তো আমরা তো আর ডিগ্রিতে রাখবো না, আমরা তো রেডিয়ানে লিখতে চাই। তো সাইন ইনভার্স 1/√2, তো সাইন ইনভার্স 1/√2 এর ভ্যালু কত, সাইন ইনভার্স 1/√2 এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে হচ্ছে π/4, π/4 যদি হয়, বা এইখান থেকে ওমেগাটাকে রিপ্লেস করি হচ্ছে টোয়াইস π/t দিয়ে, ওমেগাটাকে রিপ্লেস করে দিলাম টোয়াইস π/t দিয়ে, ইনটু টাইম সমান সমান হচ্ছে সাইন ইনভার্স 1/√2 সমান হচ্ছে π/4। আচ্ছা, টি এর মান জানি আমরা, টি এর মান দোলনকাল বা পর্যায়কালের মান আমরা জানি, টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে 4 সেকেন্ড, বা এইখান থেকে আচ্ছা পাই কাটা যায়, একবারেই কাটি, টোয়াইস π/4 ইন্টু টি সমান সমান হচ্ছে π/4। তাহলে খেয়াল করো অনেক কিছুই কাটা চলে যায়, তো এইখান থেকে 4 আর 4 কাটলাম, পাই আর পাই কাটলাম, তো এইখানে 2 থাকে, 2টা বেসিক্যালি চলে যাবে নিচে, বা টি সমান কত, টি সমান হচ্ছে 1/2 সেকেন্ড, অথবা এইটাকে বলতে পারি হচ্ছে 0.5
সেকেন্ড। তাহলে টি এর মান কত? টি এর মান আমরা পাইছি হচ্ছে 0.5 সেকেন্ড। দেখেন আমাদের অ্যান্সারও মিলে গেছে। তো বুঝতে পারছি। তাহলে এই ধরনের ম্যাথ, ধরো নর্মালি একটা সরল সন্ধিত স্পন্দন, সচরাচর সরল সন্ধিত স্পন্দন কিন্তু শুরু হয় হচ্ছে বিস্তার থেকে। আবার আমাদের অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে যেমন এই জিনিসটা কনফিউজিং হইতে পারে, এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কাছে খুব কনফিউজিং লাগতো যে সরল সন্ধিত স্পন্দন তো সবসময় বিস্তার থেকে শুরু হয়। নর্মালি যে কোনো একটা স্প্রিং, যে কোনো একটা দোলক তুমি সাম্যাবস্থান থেকে যদ্দূর টেনে ছেড়ে দিচ্ছ ওইটাই বেসিক্যালি ওর সর্বোচ্চ সরণ, ওইটাই ওর সর্বোচ্চ সরণ। এর বেশি সরণ ও আর কখনো অতিক্রম করে না একটা নির্দিষ্ট দোলনের ক্ষেত্রে। তো এখন সবসময় যদি যদ্দূর টেনে ছেড়ে দিছি এইটাই যদি বিস্তার হয়, তাইলে তো সবসময় আদি সরণের মান হচ্ছে বিস্তারের সমান। তাইলে আদি দশার মান হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। তাইলে আমরা এতবার আদি দশার মান কেন বের করতেছি, বা আদি সরণের একটা মান দেওয়া থাকতেছে, সেটা বিস্তার না। এইখানে ব্যাপারটা হচ্ছে কাহিনীটা এরকম মনে করেন, সাপোজ এই ধরে নিলাম এইটা হচ্ছে একটা স্প্রিং এ আটকানো একটা বস্তু, ঠিক আছে। তো এইটা মনে করি এইটা হচ্ছে ওর নর্মাল কন্ডিশন, এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এইটা কি? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় ও ছিল বা এই সাম্যাবস্থায় ও আছে, সাম্যাবস্থাটা পরে আঁকি। এখন এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটারে আমরা কি করছি? এই স্প্রিংটারে আমরা চিন্তা করছি যে এই স্প্রিংটারে আমরা কি করছি? এই স্প্রিংটারে আমরা টান দিছি। কদ্দূর পর্যন্ত টান দিছি? ধরে নিলাম এদ্দূর পর্যন্ত স্প্রিংটাকে টান দিছিলাম, ঠিক আছে। এদ্দূর পর্যন্ত স্প্রিংটাকে আমরা টান দিছিলাম। সো এইটা কি? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এখন স্প্রিংকে তুমি যদ্দূর টেনে ছেড়ে দিছো, যদ্দূর টেনে ছেড়ে দিছো এইটাই বেসিক্যালি ওর বিস্তার। তুমি যদি এই স্প্রিংটাকে এদ্দূর টেনে ছেড়ে দিলে, এই স্প্রিংটাকে এদ্দূর টেনে ছেড়ে দিলে এর মধ্যে কি হবে? এর মধ্যে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হবে। তো যদ্দূর টেনে ছেড়ে দিছি এইটাই বেসিক্যালি ওর বিস্তার, এটা নিয়ে কোনো ডাউট নাই। যদ্দূর টেনে ছেড়ে দিছি, শুরুতে যদ্দূর টেনে ছেড়ে দিছি এটাই হচ্ছে ওর সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব বা সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ। সো এইটাই বিস্তার মেনটেন করে ও যে জায়গায় দুলবে, এবং ড্যাম্পিং যদি থাকে, বাতাসের বাধা যদি থাকে, তাহলে আস্তে আস্তে ওর সরণের মান কমে আসবে এবং কমতে কমতে একসময় সে আবার সাম্যাবস্থায় এসে দাঁড়ায় যাবে। মজার বিষয় হচ্ছে এইটা নর্মাল ঘটনা, এভাবেই সকল সরল সন্ধিতে স্পন্দন দুলতে থাকে, দোলায়মান থাকে। কিন্তু আমাদের টাইম কাউন্ট বা আমাদের অবজারভেশন এখান থেকে শুরু হয় নাই। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরো এই বস্তুটা তো দুলতেছিল, এই বস্তুটা সিম্পল হারমোনিক অসিলেশনে দুলতেছে, এইদিকে বিস্তার পর্যন্ত গেছে, আবার এখানে আসছে, আবার বিস্তার পর্যন্ত ফেরত গেছে, এই ও দুলতেছে। এখন তুমি মনে করো এইরকম একটা পয়েন্ট থেকে তুমি ওকে অবজার্ভ করা শুরু করছো। এই পয়েন্ট থেকে তুমি কি করছো? এই পয়েন্ট থেকে তুমি অবজারভেশন শুরু করছো। তো আমাদের অবজারভেশন সব সময় এখান থেকে শুরু হয় না। আমরা যেটা চিন্তা করি আমাদের বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে বা সব ম্যাথের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে একটা পার্টিকেল সিম্পল হারমোনিক অসিলেশনে দুলতেছিল, হঠাৎ করে ওর গতির যে কোনো একটা মোমেন্টে আমি ধরে নিলাম যে এই পয়েন্ট থেকে আমি কি করছি, এই পয়েন্ট থেকে আমি অবজারভেশন শুরু করছি। সো এই যে এই পয়েন্ট থেকে তুমি যখন অবজারভেশন শুরু করছো, তখন এই পয়েন্টে কণাটা সাম্যাবস্থান থেকে যত দূরে অবস্থান করতেছে, এটাকে কি ধরা যাবে? না, ধরা যাবে না, তাহলে তো গ্যাঞ্জাম না করি। এই পয়েন্টে কণাটা সাম্যাবস্থান থেকে যত দূরে অবস্থান করতেছে সেইটাকেই আমরা বলি হচ্ছে ওর আদি সরণ। বা এই আদি সরণের জন্য আমি যে দশাটা বাইর করি সেটাকেই আমি বলি হচ্ছে আদি দশা। বুঝাইতে পারছি? নর্মালি আমরা যদি বাস্তবে চিন্তা করি যে বাস্তবে আসলে যে কোনো সরল সন্ধিত স্পন্দন শুরু হয় কোত্থেকে? শুরু হয় হচ্ছে বিস্তার থেকে।
সরল ছন্দিত স্পন্দন কোত্থেকে শুরু হয়? সরল ছন্দিত স্পন্দন শুরু হয় হচ্ছে বিস্তার থেকে। সো বিস্তার থেকে যদি শুরু হয় তাহলে তার আদি সরণ কত? তার আদি সরণ হচ্ছে বিস্তারের সমান। আদি সরণ কত? আদি সরণ হচ্ছে বিস্তারের সমান। এবং আদি দশা কত? আদি দশা হচ্ছে π/2। এটা একদম জেনারেল কেস, মুখস্থ কেস, এটা আমরা জানি। সাম্যাবস্থান থেকে যদ্দূর টেনে ছেড়ে দিছি এটাই হচ্ছে তার সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব বা সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব। কিন্তু মজার কথা হচ্ছে আমরা যে অঙ্কগুলা করি বা আমাদেরকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া থাকে সেখানে এই পয়েন্ট থেকে, যেখান থেকে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হয়েছে, সেইখান থেকে অবজারভেশন শুরু হয় নাই। অবজারভেশন শুরু হয়েছে মাঝখানে র্যান্ডম এই পার্টিকেলটা বা এই স্প্রিংটা দুলতেছিল, এই দোলাদুলির মাঝখানে হুট করে যে এখান থেকে শুরু করতে পারে, এইখান থেকে শুরু করতে পারে, এইখান থেকে শুরু করতে পারে, বা এইখান থেকে শুরু করতে পারে, র্যান্ডম যে কোনো একটা জায়গা থেকে তোমাকে বললো যে আমরা অবজারভেশন শুরু করছি। তো ওই পয়েন্টের জন্য একটা আদি সরণ থাকবে এবং এই আদি সরণের করসপন্ডিং, এই আদি সরণের করসপন্ডিং একটা আদি দশা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? আমাকে অবশ্যই গ্রুপে পোস্ট করে বা সামহাও আমার সাথে কমিউনিকেট করে জানাবেন, কারণ নর্মালি সরল ছন্দিত স্পন্দন শুরু হয় বিস্তার থেকে। তাহলে আদি সরণের মান হচ্ছে এ, তাহলে আদি দশার মান কত? π/2। তাহলে তো অঙ্ক করারই দরকার নাই, আদি দশার মান আজীবন π/2। তাহলে আর আমি অঙ্ক করি কেন? অঙ্ক করি এই কারণে, কারণ আমরা অবজারভেশনটা শুরু করি র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট থেকে। তো ওই র্যান্ডম যে কোনো পয়েন্টের জন্য সাম্যাবস্থান থেকে যদ্দূর দূরত্ব এটা হচ্ছে তার আদি সরণ, আর এই আদি সরণের জন্য করসপন্ডিং যে আদি দশাটা আমরা পাই সেটাকেই আমরা আদি দশা আকারে লিখি। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তা ওমা কি হলো? আচ্ছা, এই অঙ্কটা তো আমরা করছি, ঠিক আছে। ওকে, সামনে আগাই। কি বলছে? একটি বন্দুকের স্প্রিংকে 4 সেন্টিমিটার সংকুচিত করে 10 গ্রাম ভরের, গ্রামটা কেন আমরা জিএম লিখি, 10 গ্রাম ভরের 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো, গুলির বেগ নির্ণয় করো যখন স্প্রিংটি পূর্বাবস্থায় ফিরে আসে। স্প্রিং ধ্রুবকের একটা মান দেওয়া আছে। আচ্ছা, এইখানে বেসিক্যালি আপনারা মনে করতে পারেন যে স্প্রিং আমাদের পড়া হয় নাই, তো স্প্রিং না পড়লে সমস্যা নাই, আমরা কিন্তু বিভব শক্তি, গতিশক্তির ইকুয়েশনগুলো জানি এবং যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যাপারেও আমাদের জানা আছে। তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, আমি কি বন্দুক আঁকার একটা দুঃসহ চেষ্টা করব? না না, মানে আমার মনে হয় না যে মানে বন্দুকটা আমি খুব একটা ভালোভাবে আঁকতে পারবো। তাহলে আমি ধরে নিলাম যে এই মনে করি বন্দুকের ভিতরে আমরা একদম মাইক্রোস্কোপিক লেভেলে চিন্তা করতেছি, ঠিক আছে। তো বন্দুকের ভিতরে এই মনে করি আমার স্প্রিং, এবং স্প্রিং এর সামনে আমার কি একটা গুলি বসানো ছিল, গুলি তো না, এটাকে দেখতে লাগতেছে মিসাইলের মতো, ঠিক আছে। আচ্ছা, একটা মিসাইলই বসায় রাখছি আমরা। এখন এই স্প্রিংটারে আমি কি করছি? এই স্প্রিংটারে আমি সংকুচিত করছি। সো স্প্রিংটাকে আমি যখন সংকুচিত করছি, স্প্রিংটাকে আমি যখন সংকুচিত করছি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি স্প্রিংটারে সংকুচিত করছি, তখন স্প্রিংটা সংকুচিত হয়ে ঘিচি 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 ঘিচি, এই হচ্ছে মনে করি স্প্রিংটার অবস্থা, এই হচ্ছে স্প্রিংটার বর্তমান অবস্থা। আর গুলিটা কি করছে? গুলিটা যেখানে ছিল গুলিটা সেখানেই আছে। তো এই যে স্প্রিংটা সংকুচিত হয়েছে, এই সংকুচিত হওয়ার কারণে এই স্প্রিংটার মধ্যে কি হবে? এই স্প্রিংটার মধ্যে একটা বিভব শক্তি থাকবে না? একটা বিভব শক্তি জমা হবে, যেহেতু আমি তার সাম্যাবস্থান থেকে তার অবস্থানের পরিবর্তন করছি। সো এই অবস্থায় স্প্রিংটার মধ্যে কি থাকবে? এই অবস্থায় স্প্রিংটার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি থাকবে। সেই পটেনশিয়াল এনার্জি কত? ½ k y²। জানি না আমরা বিভব শক্তির সমীকরণ স্প্রিং এর জন্য বা যে কোনো সরল ছন্দিত স্পন্দনে গতিশীল কণার জন্য, যে ইপি সমান কি? ইপি সমান হচ্ছে ½ k y²। এখন তোমাকে বলছে গুলির বেগ নির্ণয় করো যখন স্প্রিংটি পূর্বাবস্থায় ফেরত আসে। তো পূর্বাবস্থায় ফেরত আসে মানে কি? পূর্বাবস্থায় ফেরত আসে মানে এই যদি দেশের অবস্থা হয়, এই যদি অবস্থা হয়, স্প্রিংটা যদি
আবার এই কন্ডিশনে ফেরত আসে। সো এইখানে ঘটনাটা কি ঘটবে, যখনই ধরেন আপনি রিভলভার চাপ দিচ্ছেন, সো চাপ দিলে স্প্রিংটা সংকুচিত হয়, এরপর ঠাস করে গুলিটা দৌড় দেয়। তো ঠাস করে গুলিটা দৌড় দেয় কেন? কারণ এই স্প্রিংটা লাফ দেয়, স্প্রিংটা সোজা সামনে গিয়ে ধাক্কা দেয়। সো আপনাকে বলছে কি, আপনাকে বলছে স্প্রিংটা পূর্বাবস্থায় ফেরত আসে। তাহলে স্প্রিংটা যখন পূর্বাবস্থায় ফেরত আসছে, তার মধ্যে যেই পটেনশিয়াল এনার্জিটা ছিল সেটা সে কি করছে, গুলিটাকে দিয়ে দিছে। এবং গুলিটাকে দেওয়ার কারণেই তো বেসিক্যালি এই গুলিটা কি করছে, গুলিটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়ে চলে গেছে। গুলিটা কি করছে, গুলিটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়ে চলে গেছে। তার মানে এই গুলিটার ভিতরে কি আছে, এই গুলিটার ভিতরে একটা কাইনেটিক এনার্জি আছে। সেই কাইনেটিক এনার্জি সমান কি, কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন খুব সিম্পল কথা, স্প্রিংকে সংকুচিত করছিলাম, কদ্দূর সংকুচিত করছিলাম, ধরে নিলাম এক্স পরিমাণ সংকুচিত করছি, স্প্রিংটাকে এক্স পরিমাণ সংকুচিত করছি, সেই স্প্রিংটা আবার এক্স পরিমাণ প্রসারিত হইতে। সো সংকোচনের কারণে যদ্দূর পটেনশিয়াল এনার্জি সে গেইন করছিল, প্রসারণের কারণে আবার সাম্যাবস্থায় যাওয়ার কারণে ওইটুকু পটেনশিয়াল এনার্জি সে রিলিজ করে দিছে। তো এই এনার্জিটাও কাকে দিছে, গুলিটাকে দিছে। গুলিটা এই এনার্জিটা নিয়ে সামনে দৌড় দিছে। তাইলে স্প্রিং এ সঞ্চিত যেই বিভব শক্তি আর গুলির যেই গতি শক্তি, এই দুইটা মান কি একটা আরেকটার সমান। সুতরাং আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি ইজ ইকুয়ালস টু হচ্ছে গুলির গতি শক্তি। ব্যাস, কাহিনী শেষ। স্প্রিং এর বিভব শক্তি গুলির গতি শক্তির সমান। তাহলে স্প্রিং এর বিভব শক্তি কত, স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, বা এইখান থেকে হাফ কে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু গুলির গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এই হাফ আর হাফ কেটে দিলাম। তাহলে আমরা কি চাই, আমরা বেসিক্যালি হচ্ছে ভি এর মান চাই। তো কিছু ডেটা আমাদের দেওয়া আছে, চাইলে ডেটাগুলো আমরা একটু দেখে নিতে পারি। কি কি দেওয়া আছে আমাদেরকে, 4 সেন্টিমিটার সংকুচিত করা হয়েছিল স্প্রিংটাকে। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওখানে আবার আমি এক্স লিখে ফেলছি না, অভ্যাস অভ্যাস। তো বেসিক্যালি আমরা সকল ধরনের সংকোচন প্রসারণ সবকিছুকে ওয়াই দিয়ে লেখার কথা বলছিলাম, তো আমরা ওয়াই দিয়েই লিখবো। তো ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 4 ইন্টু 10⁻² মিটার বা 0.04 মিটার। আচ্ছা, 10 গ্রাম ভরের একটা গুলি, গুলির ভর দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম, দ্যাট মিনস হচ্ছে 10 ইন্টু 10⁻³ কেজি, বা এখান থেকে আসবে 10⁻² কেজি। আর একটা স্প্রিং ধ্রুবকের মান দিয়ে দেওয়া আছে 200। সো স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে 200 নিউটন পার মিটার। আচ্ছা, আমরা ভি এর ভ্যালু বাইর করতে চাই, বা এইখান থেকে ভি স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার সমান হচ্ছে কে বাই এম ইন্টু ওয়াই স্কোয়ার। কে বাই এম দেখলেই মানে একটা ওমেগা স্কোয়ার লেখার একটা প্রবল বাসনা জাগ্রত হয়। যাই হোক, রেজিস্ট করি, ওমেগার কোনো কাজ এখানে নাই। বা ভি সমান কি হবে, ভি সমান আসবে √ওভার কে বাই এম ইন্টু ওয়াই। তো কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 200, এম এর ভ্যালু হচ্ছে 10⁻² ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 10⁻²। বেগ যেহেতু বের করছি, তাইলে মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে √200 ডিভাইডেড বাই 10⁻² ইন্টু 4 ইন্টু 10, না সরি, 4 ইন্টু 10⁻² করলে আসে হচ্ছে 5.6568 সামথিং সামথিং। ওকে ফাইন, তাহলে 5.656 লিখে দেওয়া যায়, 66 লিখে দিছি, ফাইন, সমস্যা নাই। 5.657 একই, 5.66 মিটার
পার সেকেন্ড, আশা করি বুঝতে পারছি। তো এই ধরনের যান্ত্রিক শক্তি নিত্যতা রিলেটেড, যেখানে হচ্ছে স্প্রিংকে সংকুচিত করে বা স্প্রিংকে প্রসারিত করে তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি জড়ো করা হয়েছে, সেই পটেনশিয়াল এনার্জিটা অন্য কোনো একটা বস্তুকে গতিশীল করার কাজে ব্যবহার হয়েছে। তো এই জায়গা থেকে আমাদেরকে শক্তির নিত্যতা ব্যবহার করে এইখান থেকে যে কোনো একটা আননোন ভেরিয়েবলের মান বের করতে বলতে পারে। ঠিক আছে, ওকে, সামনে আগাই আমরা। আর একটা ছোট ম্যাথ দেখতে পাচ্ছি, কি বলছে এখানে কোয়েশ্চেনে একটু দেখি। সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন একটি কণার অবস্থান, একটি কণার অবস্থান বা দূরত্ব মানে সরণ এর বিস্তারের অর্ধেক। দেখো কত কিছু বলছে, একবার বলছে অবস্থান, একবার বলছে দূরত্ব। তো অবস্থান বা দূরত্ব এই জিনিসগুলো আসলে ভেগ কথাবার্তা, বেসিক্যালি আমাদেরকে সরণের মান দিয়ে দেওয়া আছে, অবস্থান বললেও ভুল নাই। তো সরণ y সমান কত, সরণ y সমান হচ্ছে বিস্তারের অর্ধেক, দ্যাট মিনস হচ্ছে a/2, বিস্তারের অর্ধেক বলে দিছে। তখন কণাটির মোট শক্তির কত অংশ গতি শক্তি, কত অংশ স্থিতি শক্তি হবে? দূর ভুয়া অঙ্ক, এটা করার কি আছে? আপনাকে বিস্তারের অর্ধেক বলে দিছে, তাইলে পটেনশিয়াল এনার্জি সমান কত? পটেনশিয়াল এনার্জি সমান আমরা জানি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, বা এইখান থেকে, আচ্ছা এখানে না করি, জিনিসটাকে একটু এই পাশে নিয়ে আসি। তো জিনিসটাকে যদি একটু এই পাশে নিয়ে আসি তাহলে এইখান থেকে, বা পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস a/2 টোটালটার উপরে স্কোয়ার, বা এইখান থেকে পটেনশিয়াল এনার্জি সমান হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, হাফ কে এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো এখানে আমরা যেই কাজটা করব সেইটা হচ্ছে মোট শক্তি সমান কি? মোট শক্তি আমরা তো জানি যে সিম্পল হারমোনিক অসিলেশনে কোনো একটা পার্টিকেলের ই টোটাল সমান কত? ই টোটাল সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এটা আমরা জানি না, ই টোটাল সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তাইলে হাফ আছে, কে আছে, এ স্কোয়ার আছে, তো এই পুরাটারে যদি তুমি একসাথে রাখো ই পি সমান সমান, তাহলে তুমি বলতেছো হাফ কে এ স্কোয়ার, এইটা হচ্ছে মোট শক্তি। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে 1/4, তাহলে 1/4 ইন্টু হাফ কে এ স্কোয়ার। তো 1/4 ইন্টু হাফ কে এ স্কোয়ার যদি হয়, তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ইপি সমান সমান হচ্ছে 1/4 অফ ই টোটাল। ইপি সমান 1/4 অফ ই টোটাল, অর্থাৎ বিভব শক্তিটা হবে হচ্ছে মোট শক্তির 1/4। তো এইটাই দেখো অ্যান্সারে বলা আছে, মোট শক্তির, সরি, মোট শক্তির 1/4 স্থিতি শক্তি। মোট শক্তির 1/4 কি হয়েছে? মোট শক্তির 1/4 স্থিতি শক্তি হয়েছে। আর বাকিটা বেসিক্যালি বিয়োগ করলেই বের হয়ে যাবে, যে মোট শক্তির থেকে তুমি যদি বিভব শক্তি বাদ দাও তাইলেই তো গতিশক্তি পাবা। তো ওইভাবে তো বের করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি অন্য অ্যাপ্রোচে করার চিন্তা করি, আমি যদি চিন্তা করলাম যে কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মান বসায় করব, ওয়াই এর মান হচ্ছে a/2, দ্যাট মিনস হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই এর জায়গায় বসাও এ স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে এইখান থেকে আসবে হাফ কে ইন্টু 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। এইটা কি বুঝতে কষ্ট হয়? 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এক লাইন লিখেই দেই, তো এইখান থেকে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাট মিনস এইখান থেকে হচ্ছে 1/2 কে ইন্টু আসবে হচ্ছে 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। আবার ওই একই কথা, মোট শক্তি সমান কি? মোট শক্তি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তাহলে হাফ কে এ স্কোয়ার দেখতে পাচ্ছি, ওইটাকে আলাদা করি, হাফ কে এ স্কোয়ার এইটারে আলাদা করলাম,
আর হাফ কে এ স্কোয়ারের সাথে দেখো এক্সট্রা করে কি আসে 3/4, তাহলে 3/4 দ্যাট মিনস কাইনেটিক এনার্জি সমান কি হবে, কাইনেটিক এনার্জি সমান হবে হচ্ছে 3/4 অফ ই টোটাল, মোট শক্তির 3/4 হবে হচ্ছে ওর গতি শক্তির সমান। ঠিক আছে, আমাদেরকেও এইটাই বলছে 3/4 কি হবে, 3/4 হচ্ছে গতি শক্তিতে রূপান্তরিত হবে, 3/4 গতি শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এইখান থেকে আমরা কি করলাম, এইখান থেকে আমরা বেসিক্যালি স্থিতি শক্তি এবং গতি শক্তি রিলেটেড কিছু ম্যাথ হচ্ছে সলভ করলাম। সো এখন ম্যাথ আমরা সামনে আরো করব, আমরা পুরো চ্যাপ্টারটা একবার শেষ করার পরে এইটা থেকে স্পেশাল টাইপের বেশ কিছু ম্যাথ সলভ করব, বোর্ড কোয়েশ্চেন সলভ করব। বাট তার আগে দেখো আমরা কিন্তু আমাদের সরল ছন্দিত স্পন্দনের একটা উল্লেখযোগ্য বড় অংশ পড়ে ফেলছি। শুধুমাত্র স্প্রিং এর ছোটখাটো কিছু টপিক বাকি আছে, না স্প্রিং এর টপিক ছোটখাটো না, স্প্রিং এর টপিক বড় সড়ই। সো একটা উলম্ব স্প্রিং এর সাহায্যে কোনো একটা বস্তুকে আমরা ঝুলাই দিছি, সো ওই স্প্রিংটার জন্য দোলনকাল কত হবে, বা এই স্প্রিংটার জন্য শক্তির ইকুয়েশন তো দেখে ফেলছি, সরল ছন্দিত স্পন্দনের যে বেসিক ইকুয়েশন দেখার ছিল সেগুলোও দেখে ফেলছি। সো শুধুমাত্র স্প্রিং এর দোলনের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ক্লিয়ার করা লাগবে। আর এরপরে গিয়ে আমরা হচ্ছে স্প্রিংকে সিরিজে বা প্যারালালে অ্যাড করতে পারি, সিরিজ প্যারালাল কম্বিনেশন হইতে পারে স্প্রিং এর। সো এই রিলেটেড কিছু টপিক বাকি আছে, এর বাইরে আমাদের সরল ছন্দিত স্পন্দন রিলেটেড সকল কথাবার্তা অলমোস্ট আমরা কভার করছি। তো এই সময় যারাই এই ভিডিও সিরিজটা ফলো করতেছো, তোমরা টেক্সট বই পড়ো, যে কোনো টেক্সট বই, সেটা তপন স্যারের বই, ইসাক স্যারের বই, সেলু স্যারের বই, যে কোনো টেক্সট বই হইতে পারে, যে কোনো একটা পার্টিকুলার বই A to Z সবকিছু শেষ করো, এবং ওই বইয়ের ভিতরে যেই যেই টপিকগুলো আমরা পড়ছি লেকচার নাম্বার 7 পর্যন্ত, এই লেকচার নাম্বার 7-এর ভিতরে আমাদের স্মরণের সমীকরণ ছিল, বেগের সমীকরণ ছিল, ত্বরণের সমীকরণ ছিল, এরপর দেখছি গতিশক্তি, বিভব শক্তি, মোট শক্তি। তো এই সমস্ত সমীকরণ, সূত্র, কনসেপ্ট রিলেটেড যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম পাওয়া যায় সবগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমরা সলভ করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। লেকচার নাম্বার 7 আমরা আজকে করলাম, লেকচার নাম্বার 8-এ আমরা যেটা দেখব সেইটা হচ্ছে উলম্ব তলে ঝুলন্ত একটা স্প্রিং এর জন্য যেই সমস্ত রাশিমালাগুলো আমাদের দরকার সরল ছন্দিত স্পন্দন রিলেটেড সেগুলো। থ্যাংক ইউ বাচ্চা লোক, আসসালামু আলাইকুম।